এই কঠিন পরিস্থিতির মধ্যেই গতকাল মধ্যরাতে ক্যান্টনমেন্টে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যিনি এই কথাটি বলেছেন, এই তথ্যটি দিয়েছেন, তিনি জানেন এই সংবাদের সত্যতা কতটুকু। আমার কিন্তু তেমন বিশ্বাস হয়নি। মাঠে থাকা ওয়াকার সাহেবের সৈনিকেরা মাঠের ধ্বংসলীলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি বা রাখেননি। আর তিনি সেনাপ্রধান হয়ে শীতের মধ্যরাতে জরুরি বৈঠক করবেন কি কারণে? তার ঠেকাটা কি? তাকে এতটা বেরসিক মনে হয় আপনার? তবে যিনি আমাকে সংবাদটা দিয়েছেন তিনি জোর গলায় বললেন, অপেক্ষা করুন, দেশে জারি হতে চলেছে বা জারি হতে পারে জরুরি অবস্থা। চমকে উঠে বললাম, কি বলছেন এসব? মাথার চুল তো সব খাড়া হয়ে যাচ্ছে। উল্টো তিনি বললেন, দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি এবং সীমাহীন অস্থিরতার পাশাপাশি ভারত বিরোধী উত্তেজনার পারদ এখন যে কোনো সময়ের তুলনায় অনেক উঁচুতে। এই পরিস্থিতিতে ভারত যেন হুট করে কিছু করে না বসে, সেজন্য আগেভাগে পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি বয়ান করতে, মানে পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, এই দুজনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। কথা হওয়ার সূত্র হচ্ছে ফোন করেছেন জেনারেল ওয়াকার। এটি নিয়ে আজকে কথা বলবো। তো শুরুটা করতে চাই আসলে হাদির মৃত্যুর খবর দিয়ে। আপনারা দেখেছেন যে হাদির মৃত্যুর খবরে বাংলাদেশ জ্বলে উঠেছিল। এখনো সেই আগুন হয়তো পুরোপুরি নেভেনি এবং ইতিমধ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগুনে পোড়ানো হয়েছে একের পর এক স্থাপনা, বাড়িঘর, সংবাদ মাধ্যমের একাধিক অফিস। অনেকেই প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকার কেন এই পরিস্থিতি সামলাতে পারল না? তারা কি চায়নি সামাল দিতে পরিস্থিতিটি, নাকি চেয়েছে এভাবেই চলুক ধ্বংসযজ্ঞ? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছুদিন যাবৎ বলছে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হচ্ছে ক্রমশ। নির্বাচনের আগে পরিস্থিতি আরো কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হবে, অতএব ভয়ের কিছু নেই। প্রশ্ন হচ্ছে, এটাই কি তার নমুনা? আচ্ছা, কতজন মানুষ সেদিন রাতে ধ্বংসলীলা চালিয়েছে? শুধু রাজধানীতে হওয়া ধ্বংসাত্মক ঘটনাবলী বিবেচনায় রেখে প্রশ্ন করতে চাই, এই পরিমাণ মানুষকে, মানে যে গুটি কয় মানুষ এই মবে অংশ নিয়েছিল, ধ্বংসলীলায় অংশ নিয়েছিল, এই পরিমাণ উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের পুলিশের নেই, র্যাব বিজিবির নেই, সেনাবাহিনীর নেই। এই নিয়ন্ত্রণ করতে না পারাটা আসলে কি বার্তা দেয়? আমরা তো আবার যুদ্ধ প্রস্তুতির ফ্যান্টাসিতে ভুগতে ভালোবাসি। আমাদের প্রধান উপদেষ্টা কয়েক মাস আগে যুদ্ধাবস্থার কথা বলেছিলেন, যে দেশ একটি যুদ্ধাবস্থার মধ্যে আছে। সবাই তখন সমালোচনা করেছেন, আমরাও করেছি, দেশের যুদ্ধাবস্থা কোথায়, কেন এমন বলছেন প্রধান উপদেষ্টা? অবশ্য কয়েক মাস পর আজকে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ঠিকই বলেছিলেন, কারণ তিনি জানতেন বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বা পড়বে, কারণ এর নামই হয়তো মেটিকুলাস ডিজাইন। তিনি যা জানেন আগে থেকে, তা আমরা জানবো কিভাবে? আজকে আমরা প্রশ্ন করছি, হাদির মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত মুসলিমীয় জনতাকে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারেনি, এই প্রশ্নটা আমরা তুলছি। কিন্তু কেউ কি এটা বলছে যে সরকারই এটা চেয়েছে এমন হোক, কারণ এ থেকে যে সুফলটা মিলবে সেটা সরকারেরই দরকার, কিংবা ইউনূস সাহেবের দরকার। পাবলিক কি বুঝলো না বুঝলো, কি বললো না বললো, এসব নিয়ে আসলে ভাববার সময় নেই। তাই বুঝে নিতে হবে, যা হওয়ার দরকার সেটাই হতে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত কয়েকদিনের ঘটনায় বাংলাদেশ বিশ্বব্যাপী সংবাদের শীর্ষ শিরোনাম হয়েছে। এটা তো বিরাট প্রাপ্তি, কি বলেন? বিনা পয়সায় ব্র্যান্ডিং বলতে পারেন এটাকে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গত কয়েকদিনের ঘটনায় নিজেদের কোনো অক্ষমতা দেখে কিনা, নিজেদের দায়ী মনে করে কিনা, তা সাধারণ মানুষের বুঝবার উপায় নেই।
সেদিন রাতে, মানে যেদিন এই ধ্বংসলীলা সংঘটিত হয়েছিল, সুন্নতি লেবাসের এক মহা বিপ্লবীকে, একজন নয় আসলে একাধিক, তো আমি একজনেরটা স্পেশালি বলবো, তাকে দেখলাম মধ্যরাতে প্রায় 2টা-2:30টার দিকে একাধিক মিডিয়া প্রতিনিধির সামনে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে যা মনে আসছে তাই বলছে। আমি আসলে ক্লিপটি আপনাদের দেখাতে পারি, কিন্তু আমার রুচিতে বাধছে এদেশের নাগরিক হয়ে এদেশের সেনাপ্রধানকে এভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করা। সেনাপ্রধানের ঘাটতি থাকতেই পারে, দোষ থাকতেই পারে, কিন্তু এইভাবে মিডিয়াতে একজন দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, গায়ে জোব্বা পরিহিত একজন মানুষ বলতে পারেন কিনা, করতে পারেন কিনা, এই প্রশ্নটি আসলে আমি সবার কাছে রাখতে চাই। কথাগুলো এই জন্যই বললাম, আসলে তখন তো তাকে কেউ থামায়নি, আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো কাছে দূরে ছিল, কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে তখনও সেনাবাহিনীর সদস্যরা সরে যাননি রাস্তা থেকে। পরে এই ভদ্রলোককে আইনের আওতায় আনা হয়েছে কিনা এমন খবরও কিন্তু আমরা পাইনি। তার মানে কি এই নয়, সে যা করতে চেয়েছে, তার অন্য সাথীরা যা করেছে, সবকিছুই প্রভাবশালী কোনো পক্ষ বা শক্তি চেয়েছে বলেই করতে পেরেছে, ঘটেছে, এবং সে বা তারা এখনো নিরাপদেই রয়েছে। সেনাপ্রধানকে গালি দিয়ে এভাবে পার পাওয়া যায়, ধারণা ছিল না। এখন সচক্ষে দেখে, নিজ কানে শুনে বুঝতে পারছি, এর নামই বোধহয় গণতন্ত্র, এর নামই হয়তো বাক স্বাধীনতা কিংবা স্বাধীনতা 2.0। খবর পেলাম এই কঠিন পরিস্থিতির মধ্যেই গতকাল মধ্যরাতে ক্যান্টনমেন্টে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যিনি এই কথাটি বলেছেন, এই তথ্যটি দিয়েছেন, তিনি জানেন এই সংবাদের সত্যতা কতটুকু। আমার কিন্তু তেমন বিশ্বাস হয়নি। মাঠে থাকা ওয়াকার সাহেবের সৈনিকেরা মাঠের ধ্বংসলীলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি বা রাখেননি, আর তিনি সেনাপ্রধান হয়ে শীতের মধ্যরাতে জরুরি বৈঠক করবেন কি কারণে? তার ঠেকাটা কি? তাকে এতটা বেরসিক মনে হয় আপনার? তবে যিনি আমাকে সংবাদটা দিয়েছেন, তিনি জোর গলায় বললেন, অপেক্ষা করুন, দেশে জারি হতে চলেছে বা জারি হতে পারে জরুরি অবস্থা। চমকে উঠে বললাম, কি বলছেন এসব? মাথার চুল তো সব খাড়া হয়ে যাচ্ছে। উল্টো তিনি বললেন, দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি এবং সীমাহীন অস্থিরতার পাশাপাশি ভারত বিরোধী উত্তেজনার পারদ এখন যে কোনো সময়ের তুলনায় অনেক উঁচুতে। এই পরিস্থিতিতে ভারত যেন হুট করে কিছু করে না বসে, সেজন্য আগেভাগে পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি বয়ান করতে, মানে পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ফোনালাপে জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের জানমাল এবং সম্পদের বা স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে সংঘটিত দুর্ঘটনা যা যা ঘটেছে, এই দুর্ঘটনায় জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জানালেন ওই ভদ্রলোক, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জেনারেল ওয়াকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পর্যবেক্ষণে রেখেছে ভারত। বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে এবং পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনাটি ভারত কঠিন নজরদারিতে রেখেছে। এসব ঘটনার অবসান না হলে এবং পুনরায় বাংলাদেশে ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ড সংঘটিত হলে আর ছাড় দেবে না ভারত। প্রশ্ন হচ্ছে, নিজের দেশের মানুষের জানমাল রক্ষায় যেখানে আমাদের সেনাবাহিনী মাঝে মাঝে অসহায়ত্ব প্রকাশ করছে, কথাটা কেন বললাম, সেদিন রাতেই দেখলাম, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, উচ্ছৃঙ্খল মবের কাছে সেনা সদস্যরা 20 মিনিট সময় ভিক্ষা করছেন আটকে পড়াদের উদ্ধার করার জন্য। বলেছে, আমাদেরকে একটু করতে দিন, করে আমরা চলে যাব, তারপর আপনারা আপনাদের কাজ করবেন। সেখানে ভারতীয় নাগরিকদের জানমাল রক্ষায় কি অবদান রাখতে পারবে এই সৈন্যবাহিনীর সৈন্যরা?
রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাই কমিশন হলো সে দেশের সার্বভৌম একটি স্থাপনা, যেটি আমাদের দেশে আছে। তাদের জন্য এটি একটি সার্বভৌম এলাকা বা অস্তিত্ব। আন্তর্জাতিক কূটনীতি একথাই বলে। কিন্তু সেটা নিয়েও জব্বরের বলি খেলার মতো উন্মত্ত উল্লাস করলো একটি গোষ্ঠী। কিন্তু আমাদের সরকার নির্বিকার রইল। ভারতীয় হাই কমিশন ইতিমধ্যেই তাদের কার্যক্রম গুটিয়ে আনতে বাধ্য হয়েছে। চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় কি ব্যবস্থা নিয়েছেন জেনারেল ওয়াকার কিংবা মাঠে থাকা তার বীর জওয়ানরা? জেনারেল ওয়াকার নিশ্চয়ই জানেন তিনি যা বলেছেন, যদি বলে থাকেন উপেন্দ্র দ্বিবেদীকে, তা তার একক সিদ্ধান্তে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সরকারের, বিশেষ করে সরকার প্রধানের সদিচ্ছা এবং সম্মতি প্রয়োজন। কিন্তু সেখানকার মুড এবং মোটিভ কি, এটি আসলে বোঝা দরকার। কতিপয় মৌলবাদী জনতার হাতে দেশের সম্পদ যেখানে অবলীলায় লুটের শিকার হয়, ধ্বংসযজ্ঞের শিকার হয়, অগ্নিসংযোগের উপলক্ষ হয়, সরকার যেখানে নির্বাক দর্শক, কেবল বিবৃতি যে আপনারা আর ভায়োলেন্স করবেন না, সেখানে সেনাপ্রধান বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের জানমালের নিরাপত্তা দেবেন কিভাবে? কিভাবে এই প্রতিশ্রুতি বা আশ্বাস তিনি দেন? তিনি তো নিজের দেশই রক্ষা করতে পারছেন না, যদিও তিনি গত বছর 5 আগস্ট স্বেচ্ছায় সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। সত্যিই যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকার ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে থাকেন এবং উল্লিখিত কথাগুলো বলে থাকেন, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো। কারণ তার এই আশ্বাস দুই দেশের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ভারতের একটি পত্রিকায় পড়লাম, বিদেশ সফর শেষে দেশে ফিরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের 3 বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন। এমনিতেই চিকেন নেক সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে ভারতীয় অংশে গত বেশ কিছুদিন যাবৎ ভারতের সৈন্য সমাবেশ এবং যুদ্ধাস্ত্র সহ প্রস্তুতি নিয়ে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে এবং এটা নিয়ে জনমনে, বাংলাদেশের মানুষের মনেও ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ধ্বংসলীলায় সরকারের নির্বিকার ভূমিকা নিয়েই যেখানে নানান প্রশ্ন রয়েছে জনমনে, সেখানে জেনারেল ওয়াকারের ভারতীয় সেনা প্রধানের সঙ্গে টেলিফোনিক কূটনীতি যেটা তিনি করলেন, এটা কি পরিস্থিতি উত্তরণে কোনো ভূমিকা রাখতে পারবে? কি মনে হয় আপনাদের? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের চলমান এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে সরকার নির্বাচন বানচাল করার বা পিছিয়ে দেওয়ার একটা অজুহাত খুঁজতে পারে। সত্যিই যদি সরকার এমন কিছু করে, আপনি সেটাকে ষড়যন্ত্র বললে বলতে পারেন, আমি বলবো না, কারণ এটা গোপনে হচ্ছে না, মানে এক প্রকার প্রকাশ্যেই হচ্ছে, কারণ সবাই এটা বুঝতে পারছেন কম বেশি। এছাড়া এটা শিক্ষিত মেধাবী লোকদের কাজ, লোকেরা করছেন। মেধাবী লোকদের এ ধরনের কাজকে ষড়যন্ত্র বলে না, বড়জোর মেটিকুলাস ডিজাইন বলতে পারেন। এরকম পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জানমাল রক্ষায় জেনারেল ওয়াকারের টেলিফোনিক আশ্বাস আরেকটি বার্তা দেয়। সেটা কি? সেটা হলো হয়তো আবারও ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে দূরত্ব বেড়েছে। আগেও অনেকে এমনটি ভেবেছেন, কিন্তু কিছুদিন পরই আবার দেখা গেছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে কোনো দূরত্ব নেই, বরং তারা একে অন্যের প্রতি ভীষণ আস্থাশীল এবং নির্ভরশীল। দেশের মানুষ যেখানে প্রত্যাশা করছেন হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, সেখানে দেখা যাচ্ছে কেবল জলই ঘোলা করা হচ্ছে এবং অনেক অভিমুখ সৃষ্টি করা হচ্ছে, যাতে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে। দর্শক, এর বেশি আর কিছু বলতে চাই না। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।